হ্যালো এভরিওয়ান, আমি জাহাঙ্গীর আলম তোমাদের সম্মুখে আবার উপস্থিত হয়েছি। তোমাদের ক্লাস 7-এর যে ইউনিটটা চলছিল সেটা মোংলি আমং দ্য ওলভস। মোংলি আমং দ্য ওলভস এর অ্যাক্টিভিটি পর্বটা আমরা চালাচ্ছিলাম বা সলভ করছিলাম। তো সেখানে অ্যাক্টিভিটি সলভ করতে গিয়ে আমরা অ্যাক্টিভিটি 4, 5, 6, 7 পর্যন্ত আমরা অ্যাক্টিভিটি গুলো সলভ করেছি এবং বাকি যে অ্যাক্টিভিটি গুলো সেই বাকি অ্যাক্টিভিটি গুলো আমরা অসমাপ্ত অবস্থায় রেখে গেছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওর দ্বারা আমরা সেই পরবর্তী অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 9, 10, 11, 12 টু আপ টু লেসন নাম্বার 8 পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটি আছে আমরা সলভ করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আর বেশি কথা না বলে আমরা চলে যাই সেই মেন পর্বে। ফার্স্ট তোমাদের যেটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 8। তাহলে অ্যাক্টিভিটি 8 এর আমাকে কোশ্চেনটা বুঝে নিতে হবে যে এখানে কোশ্চেনটা আমাকে কি করতে বলছে। তাহলে ফার্স্ট পড়া যাক কোশ্চেনটা আমাকে কি করতে বলছে। দ্য ফলোইং স্টেটমেন্ট সামারাইজ দ্য স্টোরি অফ মোংলি। মোংলি মিন্স মোংলি আমং দ্য ওলভস, যে গল্পটা কথা বলছে। বাট দে আর নট ইন অর্ডার। রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্ট, পুট দ্য নাম্বার দ্য গিভেন ব্র্যাকেট। বলছে এইখানে যে অ্যাক্টিভিটি 8-এ কিছু সেন্টেন্স এ বি সি ডি ই এফ এইরকম করে দেওয়া আছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের কি করা আছে, যে গল্পটা তোমরা পড়েছো, গল্পটা যেরকম পর্যায়ক্রমে এসছে সেই রকম প্রত্যেকটা গল্প লাইন যেন পর্যায়ক্রমে কোন ঘটনাটা একের পর এক ঘটেছে সেটা বলে দেওয়া আছে। তো এখানে এলোমেলো দেওয়া আছে। তোমাকে গল্পটা যেহেতু তোমাদের পড়ানো আছে বা পড়েছো তোমরা, সেহেতু সেই ইনসিডেন্ট গুলো, এই ঘটনাগুলো তোমাকে পর্যায়ক্রমে সাজাতে হবে। কোন ঘটনাটা আগে ঘটেছে, তারপরে কোনটা ঘটেছে, তারপরে কোনটা ঘটেছে, এরকম করে সিরিয়াল ওয়াইজ তোমাকে ঘটাতে হবে। তাহলে ফার্স্ট আমরা সেই অ্যাক্টিভিটির যে মিনিং গুলো আছে, সেন্টেন্সের মিনিং গুলো আছে, সেই সেন্টেন্সের মিনিং গুলো আমরা একটু দেখে নেব। ফার্স্ট কি বলেছে দেখো, মুংলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ওল্ড ফ্যামিলি। মুংলি সে উলদের পরিবারে বা উলদের ফ্যামিলিতে বা সদস্য সংসারে কি হয়েছিল, তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বাস বি নম্বর, ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড এ লিটল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। তাদের গুহার সামনে সে বাবার নেকড়েটা একটা ছোট্ট ছেলেকে দেখে কি হয়েছিল, সারপ্রাইজড হয়ে গেছিল, বাক হয়ে গেছিল। সি নম্বর, ভাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ ফাদার্স উলফ। ভাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ ফাদার উলফ। ফাদার উলফের যে একটা দাবি ছিল, সেই দাবিতেও ভাগিরাও কি করেছিল, তাকে সাপোর্ট করেছিল। শের খান, তারপরে ডি নম্বর, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। শের খান কি করেছিল, সেই ছোট্ট ছেলেটাকে আঘাত করার জন্য গুহায় এসেছিল। তারপর ই নম্বর, ভালু গিভস ভালু গেভ হিজ সাপোর্ট টু দ্য ওলফ ফ্যামিলি। বালু কি করেছিল, যে ওলফ ফ্যামিলি অর্থাৎ নেকড়ের যে পরিবার, সেই নেকড়ের পরিবারকে কি করেছিল, সাপোর্ট করেছিল। ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজড টু পার্ট উইথ দ্য বয়। ফাদার অ্যান্ড মাদার উলফ রিফিউজড টু পার্ট উইথ দ্য বয়। ফাদার উলফ এবং মাদার উলফ কি করেছিল, ছেলেটাকে
সেটা একটা অংশ হতে সে প্রত্যাখ্যান করে দিয়েছিল। তাহলে ফার্স্ট প্রত্যাখ্যান করতে দিয়েছিল মানে কি, আবার এটা ভেবে নিও না তোমরা যে তাহলে কি তাকে রাখতে দেয়নি, না, এখানে তাহলে রাখার জন্য তাদেরকে যে তাদের যে আহ, গোষ্ঠীর যে মালিক সেই গোষ্ঠীর সম্মতি নিতে হবে, সেই সম্মতিটা নেওয়ার জন্য এখানে রিফিউজ কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করতে হবে, এবার একের পর এক আমাকে সেই সেন্টেন্স গুলো আমাকে রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তো ফার্স্ট প্রথম যে গল্পটা, সেই গল্পটা যে প্রথমে ছেলেটা এসেছিল, ছেলেটাকে প্রত্যাখ্যান করতে সে প্রত্যাখ্যান করে দিয়েছিল। তাহলে এফ নম্বরটা হবে কি 1 নম্বরে চলে যাবে, মানে অর্থাৎ লাস্টের দিকে যে সেন্টেন্সটা আছে এফ নম্বরের সেন্টেন্সটা চলে যাবে 1 নম্বরে, অর্থাৎ এই ঘটনাটাই প্রথম ঘটেছিল। তারপরে আহ 2 নম্বর ঘটনা হচ্ছে কি, শের খা কেম টু দ্য ডেন, শের খা খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়। শের খা কি করেছিল, ছেলেটাকে ধরার জন্য আহ গুহার সামনে বা গুহাতে এসেছিল। এটা হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর তাহলে কোন দিকে যাবে, 3 নম্বর চলে যাও বি নম্বর দাগ, বি নম্বরের জায়গায় 3 নম্বর চলে যাও। তাহলে বি এরটা হবে 3 নম্বরে, ফাদার ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটিল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন। ফাদার উলফ কি করেছিল, তার সামনে দেখে, সে ছোট্ট ছেলেটা তার গুহার সামনে দেখে আশ্চর্য হয়ে গেছিল। তাহলে এটা হলো 3 নম্বর। 4 নম্বর তাহলে কোনটা করবে, 4 নম্বর করে যায় তোমরা নম্বর, ভালু গেভ হিজ সাপোর্ট টু দ্য ওল্ড ফ্যামিলি, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর কোনটা হবে, 5 নম্বর চলে যাও সি নম্বর, ভাগিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ ফাদার ওলফ, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে অবশিষ্ট পড়ে থাকলো আর একটা, তাহলে ওটা হয়ে যাবে কত নম্বর, 6 নম্বর। তাহলে কোনটা পড়ে আছে, এ নম্বরটা দেখবে পড়ে আছে, মুংলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য ওল্ড ফ্যামিলি, এটা হচ্ছে লাস্ট নম্বর, তো 6 নম্বর। এইরকম করে তোমাদের ব্র্যাকেটের মধ্যে কোনটা বাক্য কত নম্বর হবে সেটা এইরকম করে তোমাদেরকে সাজাতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এ হলো অ্যাক্টিভিটি 8। এবার চলে যায় অ্যাক্টিভিটি 9। Read Unit 1 and Unit 2 and identify the words used in the text. Closed meaning are given below. বলছে অ্যাক্টিভিটি 9-এ যেটা করতে বলেছে যে ইউনিট 1 এবং ইউনিট 2টা তোমরাকে ভালো করে পড়তে বলেছে। পড়ার পর নিচে যে এই সেন্টেন্স গুলো বা ওয়ার্ড গুলো দেওয়া আছে, সেই ওয়ার্ড গুলো দেওয়া আছে, সেই ওয়ার্ড গুলো কি করতে হবে, ওয়ার্ড গুলোর নিয়ারেস্ট মিনিং তোমাদের টেক্সটের মধ্যে কি কি ওয়ার্ড গুলো হতে পারে সেই ওয়ার্ড গুলো তোমাকে লিখতে হবে। তাহলে কিরকম করে তোমরা লিখবে, সাপোজ ধরে নাও প্রথমে বলা হলো যে এই নম্বরটায় বেবি অফ উলফ, বেবি অফ উলফ এর সিনোনিমসটা কি হবে বা নিয়ারেস্ট মিনিংটা কি হবে সেটা ইংলিশে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে বেবি অফ উলফটা লিখে দিয়ে একটা ছোট্ট করে হাইফেন দিয়ে সেটা লিখতে হবে কি কাবস। হ্যাঁ, কাবস মানে হচ্ছে কি ছানা, বেবি অফ অর্থাৎ শুকুর ছানা, সরি শুকুর ছানা বললাম, উলফদের যে বাচ্চা তাদেরকে বলা হয় কাপস। তাহলে এ নম্বর হলো। বি নম্বর ডোরওয়ে, ডোরওয়ে, ডোরওয়ে থেকে কি হয়ে যাবে এন্ট্রান্স, এন্ট্রান্স ENTRANCE এন্ট্রান্স। তারপর সি নম্বরটা হয়ে যাবে কি ডিজায়ার টু হার্ট, ডিজায়ার টু হার্ট থেকে কি হয়ে যাবে ডেসপাইজ, ডেসপাইজ DESPISE, ডিজায়ার টু হার্ট থেকে কি দিবে ডেসপাইজ DESPISE, ডেসপাইজ। তারপর হচ্ছে কি স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হিয়ার, এটা কি হবে মানে বিড়বিড় করে যেটা বলা সেটা হচ্ছে কি মার্ডারিং, মার্ডারিং কথার অর্থ হচ্ছে বিড়বিড় করে
বলা। ডিয়ার স্টুডেন্ট, এইটি হলো এর সিনোনিমস, তোমরা করে নেবে। তারপরে চলো অ্যাক্টিভিটি 10। কি করতে বলেছে দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সিমিলিস। তাহলে সিমিলিস কথাটা কি? প্রথমে আগে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সিমিলি কথাটা কি। সিমিলি কথাটা অর্থ হচ্ছে সাদৃশ্যতা দেখা। মানে কিরকম সাদৃশ্যতা? যে ধরে নাও, কি বলা হলো, যে কোনো একজন ব্যক্তি বেশ লম্বা, তাকে আমরা তাহলে বাংলায় কি বলি, যে ছেলেটা জিরাফের মতো লম্বা বা উটের মতো লম্বা। হ্যাঁ, বা যদি কোনো ছেলে যদি বোকা হয়, একটু বুদ্ধি কম থাকে, হ্যাঁ, ডালনেস থাকে, তাহলে তাকে বলি গাধার মতো বোকা। হ্যাঁ, এই যে এইরকম একে অপরের সঙ্গে একটা আহ সাদৃশ্য রেখে তাকে বলা হয়, এটাই হচ্ছে সিমিলিজ। যেমন আরেকটা বলি, যে আহ পাথরের মতো শক্ত। কার মতো? পাথরের মতো শক্ত। এটা হচ্ছে একটা সিমিলি। তাহলে এই ধরনের কিছু আমাদের এখানে অ্যাক্টিভিটি টেনে দিয়েছে। কিছু আহ, আমাদের টাস্ক দিয়েছে, সেই টাস্কটা আমাদের করতে হবে। ফার্স্ট দিয়ে কি বলছে মেক দ্য সেন্টেন্স উইথ ফলোয়িং সিমিলিস। এই যে সিমিলিস গুলো দেওয়া আছে, সিমিলিস গুলো দিয়ে আমাকে কি করতে হবে, একটা বাক্য তৈরি করতে হবে। অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তাহলে স্নো মিন্স কি? অবশ্যই তোমরা জানো, কুয়াশা যেটাকে বলা হয়, কুয়াশার মতো সাদা। তাহলে আহ, এটাকে কি করতে হবে, এই কুয়াশার মতো সাদা দিয়ে আহ, একটা বাক্য রচনা করতে হবে। তাহলে সেই বাক্যটাকে আমরা কি রকম করে করব? সাপোজ ধরে নাও, যে আমি বললাম দ্য পেপার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। পেপারটা হয় তুষারের মতোই, বা সরি কুয়াশার মতো সাদা। তারপর কি দেওয়া আছে? তারপরে আছে অ্যাজ রেড অ্যাজ রোজ। রেড মানে কি? লাল। আর রোজ মানে হচ্ছে গোলাপ। বলছে গোলাপের গোলাপের মতোই লাল। তাহলে কি করতে হবে? দ্য কার, এরকম কোনটা করতে পারো, দ্য কার ইজ অ্যাজ রেড অ্যাজ রোজ। বা অনেক কিছু তুমি দিতে পারো, দ্য পেন ইজ অ্যাজ রেড অ্যাজ রোজ, এরকম করতে পারো। তারপর নেক্সট, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন থেকে ব্রেভ কথা হচ্ছে সাহসী, আর লায়ন কথা হচ্ছে সিংহ। তাহলে সিংহর মতোই সাহসী। তাহলে এখানে একটা সাবজেক্ট লাগাতে হবে, অক্সিলিয়ারি ভার্ব লাগাতে হবে, দিয়ে বাকিটা বসিয়ে দিতে হবে, তাহলেই একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, রাম ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সীতা ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, যে খুশি দিতে পারো। অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি? হাতি। বিগ মানে বড়, তাহলে হাতির মতোই বড়। হ্যাঁ, তাহলে এখানে কি করতে পারো? তাহলে এখানে একটা সাবজেক্ট দিয়ে দিতে হবে। সাপোজ ধরে নাও দ্য হিপ। হিপ মানে কি? একটা স্তূপ বলা হয়। দ্য হিপ ইজ অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট। স্তূপটা হচ্ছে হাতির মতোই বড়। এখানে হিপ না দিয়ে তুমি অন্য কোনো সাবজেক্ট দাও, সেটাও দিতে পারো, তোমার খুশি মতো তুমি সাবজেক্ট দিয়ে দিবে। এখানেও কোনো একটা নাম দিয়ে দিতে পারো, বা কোনো একটা দ্য কাউ ইজ অ্যাজ বিগ অ্যাজ এলিফ্যান্ট। গরুটা হয় সে হাতির মতোই বড়। হুম যেটা খুশি তুমি দিতে পারো। অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড। ফ্রি মানে মুক্ত, বার্ড মানে পাখি, পাখির মতোই মুক্ত। তাহলে আই অ্যাম ফ্রি, সরি, আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, এটা করতে পারো। অ্যাজ এস এ অ্যাজ এ বি সি। তাহলে কি করতে পারি?
দ্য লেটার বা দ্য প্যারাগ্রাফ, দ্য টেক্সট বুক ইজ ইজি, দ্য বা এরকম করতে হবে, দ্য কোশ্চিন ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি, যেটা খুশি একটা সাবজেক্ট লাগাতে পারো। দ্য প্যারাগ্রাফও লাগাতে পারো, লেটারও লাগাতে পারো, দ্য বুকও লাগাতে পারো, যেটা খুশি লাগাতে পারো। তাহলে এই হলো অ্যাক্টিভিটি 10। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 কি বলেছে? অ্যাক্টিভিটি 11 আমাদেরকে বলেছে আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে কি করতে হবে, যে নিচের যে সেন্টেন্স গুলো দেওয়া আছে সেই সেন্টেন্স গুলোতে কোনটা প্রত্যেকটা সেন্টেন্সে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার নিচে কি করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কি করে আমরা চিনবো, কি করে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তাহলে আমি আর বেশি বিস্তারিত এই টেন্সের আলোচনা যাচ্ছি না, কারণ তোমাদের এটা আগেই হয়ে গেছে, তোমরা জানো অনেকেই, তবু আমি হালকা করে একটু টাচ করে দিচ্ছি। যে টেন্স হচ্ছে চার ভাগে বিভক্ত, প্রেজেন্ট টেন্সটা চার ভাগে বিভক্ত। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারো, প্রেজেন্ট পারফেক্ট বলতে পারো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে হচ্ছে চারটা টেন্সের ভাগ। তার মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কোনটা হবে? তাহলে প্রেজেন্ট পারফেক্টের আমরা গঠন কি জানি, যে স্ট্রাকচার দিক থেকে যদি আমরা দেখতে যাই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে কি নিয়ে কি থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে ফার্স্ট হচ্ছে কি, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে, হ্যাভ অথবা হ্যাজ, হয় হ্যাভ হবে আদারওয়াইজ হ্যাজ হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কি হলো, সাবজেক্ট বসলো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসলো, তারপর কি থাকবে, অবশ্যই একটা ভার্ব থ্রি থাকতেই হবে, ভার্ব থ্রি থাকতেই হবে। তারপরে আদার্স অবজেক্ট গুলো থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। মেন হচ্ছে কি, সাবজেক্ট থাকবে একটা, হ্যাভ অথবা হ্যাজ থাকবে একটা, এবং অবশ্যই ভার্ব থ্রি থাকবে একটা। এই তিনটা যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে বুঝবো, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করানো আছে। তাহলে আমরা আলাদা করি, দে হ্যাভ ওয়ার্কড টিল সানসেট, দে হ্যাভ ওয়ার্কড। তাহলে হ্যাভ ওয়ার্কড এটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট। তারপরে হি হ্যাজ গন টু স্লিপ, তাহলে হ্যাজ গন এই দুটো থেকে আমরা চিনে গেলাম যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ওই দুটোর নিচে হ্যাজ গনের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। তারপরে সি নম্বর, দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড, তাহলে কোনটা দেখেছিলাম, হ্যাজ আর ভার্ব থ্রি হচ্ছে রিসিভড, তাহলে হ্যাজ রিসিভড দেখেছিলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ওর নিচে দাগ দিয়ে দিতে হবে। সেই রকম করে তাবাকুই অ্যান্ড শের খান এবং তাবাকুই হ্যাজ বিন সাকসেসফুল, তাহলে হ্যাভ বিন এর নিচে হ্যাভ বিন সাকসেসফুল, এটার নিচে তাহলে দাগ দিয়ে দিতে হবে। এটা কেন হ্যাভ বিন কি করে আসলো, তাহলে কারণ এটা প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে, তার কারণেই এটা হ্যাভ বিন হয়ে গেল। ভালু হ্যাজ সাপোর্টেড দ্য উলফ, ভালু হ্যাজ সাপোর্টেড দ্য উলফ, তাহলে হ্যাজ সাপোর্টেড টা হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই হলো অ্যাক্টিভিটি 11। তারপরে চলে যাও অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 কি বলছে, মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস। এবার নিচে তোমরা তো এর আগে চিনলে, অ্যাক্টিভিটি 11 চিনলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিরকম ভাবে হয়। এবার কি করতে বলেছে অ্যাক্টিভিটি 12 এ, নিচে দেখো অ্যাক্টিভিটি 12 এর যে ব্ল্যাক কালারে লেখা আছে ফিনিশ, হেয়ার, লিড, টেক, কাম, শো, সাইন,
এতগুলো ভার্ব দেওয়া আছে, প্রত্যেকটা ভার্ব কিন্তু ভার্ব অনে আছে। এবার কি করতে হবে তোমাকে, এই ভার্ব অন গুলো দিয়ে প্রত্যেকটা ভার্ব দিয়ে কিন্তু কি করতে হবে তোমাদেরকে, সেন্টেন্স তৈরি করতে হবে। কিভাবে সেন্টেন্স তৈরি করবে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি বলেছিলাম, যে হ্যাভ অথবা হ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, এবং অবশ্যই একটা কি থাকবে, ভার্ব থ্রি থাকবে। তাহলে এই ফিনিশ গুলোর, ফিনিশ, হেয়ার, লিড, টেক, এগুলো অবশ্যই ভার্ব থ্রি করতে হবে তাহলে, এবং তার পূর্বে একটা হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, এবং তার এবং সাবজেক্ট অবজেক্ট বসিয়ে তোমাদেরকে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এখানে করে দেব না, কারণ তোমাদের পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, তোমাদেরকে করতে হবে নিজে থেকে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন ফিনিশ। ফিনিশ দিয়ে কি করতে হবে, হি, তাহলে সাবজেক্ট বসালাম, হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসে, হি এর পর সবসময় হ্যাজ বসে, তাহলে হি হ্যাজ। ফিনিশ থেকে ফিনিশড, FINISHED, ফিনিশড দ্য ওয়ার্ক, অবজেক্ট বসিয়ে দিলাম, তাহলে হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। সেরকম আবার শেষেরটা শোটা করে দিচ্ছি, দেখো শো, তাহলে শোটা হচ্ছে, শো মানে কি, দেখা, তাহলে উই হ্যাভ শোড দ্য সিনারি, উই হ্যাভ শোড দ্য সিনারি, আমরা দৃশ্যটা দেখলাম বা দেখেছিলাম। এভাবে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে করতে হবে। তারপরে চলে যাও অ্যাক্টিভিটি 13। কি বলেছে, মেক সেন্টেন্স উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ফলোইং। আচ্ছা, তাহলে এখানে এর আগে বললো কি, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে তোমাকে বাক্য গঠন করতে হবে, এবার বলছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে তোমাকে বাক্য গঠন করতে হবে। তাহলে একটু লক্ষ্য রাখো, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি গঠনটা কি বলেছিলাম, যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে কি প্রেজেন্টের গঠন। এবার পাস্ট পারফেক্ট যখন চলে আসবে তখন একটু শুধু পরিবর্তন করতে হবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, এই হ্যাভ অথবা হ্যাজ এর জায়গায় শুধু একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে, সেখানে হ্যাড কথাটা বসাতে হবে, হ্যাভ হাজ উঠে গিয়ে সেখানে কি বসবে, হ্যাড, আর তারপরে আবার ভার্ব থ্রি যেরকম ছিল, তাহলে ভার্ব থ্রি সেই রকমই থেকে যাবে। তাহলে হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যে পার্থক্য কি হলো, প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট যখন বলবে তখন হ্যাভ হ্যাজ বসবে, এবং যখন পাস্ট পারফেক্ট বলবে তখন সেই হ্যাভ হ্যাজ এর জায়গায় কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, এবং বাকি ক্ষেত্রে তার পূর্বে যেরকম সাবজেক্ট ছিল সাবজেক্ট থাকবে, তারপরে যেরকম ভার্ব থ্রি ছিল ভার্ব থ্রি থাকবে। যেমন একটা এক্সাম্পল আমি 13 নম্বর অ্যাক্টিভিটির এক্সাম্পলটা করে দিচ্ছি। সাপোজ একটা ধরে নাও, প্লে, প্লে থেকে করে দিচ্ছি, প্লে, তাহলে কি হবে, প্লে থেকে রাম হ্যাড প্লেড ফুটবল, রাম হ্যাড, প্রেজেন্ট হলে কি হতো, এখানে হ্যাজ হয়ে যেত, যেহেতু এটা পাস্ট তার জন্য কি হয়ে গেল, হ্যাড হয়ে গেল। তাহলে রাম হ্যাড প্লেড ফুটবল। যদি প্রেজেন্ট পারফেক্ট বলতো তাহলে কি হইতো, রাম হ্যাজ প্লেড ফুটবল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এর যে ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট বোঝা গেল। এবার চলে যাও 14, অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14 তে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। এখানে আবার কি করেছে, তোমাদেরকে কতগুলো অপশন দিয়েছে ভার্ব ফর্মের, সেই অপশনটা দেখে তোমাদের ভার্ব ফর্ম গুলো পূরণ করে নিতে হবে টেন্সটা বুঝে। তাহলে দেখো, আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দ্য জ্যাকেল ফাউন্ড ওনলি এ বোন টু ইট অ্যাজ দ্য উলফ, তারপরে ইটস আছে, হ্যাজ ইটেন আছে, হ্যাভ ইটেন আছে, এভরিথিং। তাহলে তোমাদের দেখবে যে এতক্ষণ পর্যন্ত তোমরা যে টেন্সটা করে আসলে, সেই টেন্সটা কি টেন্স করে আসলে, যে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট করে আসলে। তাহলে এই এবার, এবং সেখানে এবার তোমাদের এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি মাল্টিপল চয়েসের মতো।
হুম, যে তোমার যেটা উত্তর হবে সেটা মাথায় টিক দাও। দ্য জ্যাকেল ফাউন্ড অনলি এ বোন টু ইট অ্যাজ দ্য উলফ হ্যাড ইটেন এভরিথিং। তাহলে এখানে কি হবে? হ্যাড ইটেন এভরিথিং, কারণ এখানে জ্যাকেল ফাউন্ড বলেছে। আমরা জানি টেন্সে করে যদি একটা টেন্স ফাইন্ড থেকে হয়েছে কি ফাউন্ড, পাস্ট ইনডিফিনিট আছে, তা আর একটা অবশ্যই কি হবে? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি কোনো টেন্সে একটা সিম্পল পাস্ট থাকে তাহলে অবশ্যই সেটা পারফেক্ট হবে। বি নম্বর, ফাদার উলফ কি করতে হবে? ফাদার উলফ অপশন দেওয়া আছে ওক, হ্যাভ ওকেন, হ্যাড ওকেন, ওকেন আপ অ্যাট 7 in the morning। তাহলে কি হবে এখানে? দ্য ফাদার উলফ হ্যাড ওকেন আপ অ্যাট 7 in the morning, এটা করে দেবে। সেই রকম করেই ভাগিরা অ্যান্ড ভালু, তারপরে অপশন আছে হ্যাড হ্যাজ সাপোর্টেড দ্য ডিমান্ড অফ ওল্ড ফ্যামিলি, এর মধ্যে কোনটা হবে? হ্যাড সাপোর্টেড হবে, সেটা করে দিবে। মানে এখানে তোমাদের বলেছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু এর মধ্যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট হবে কোনটা পাস্ট পারফেক্ট হবে সেটা তোমরা অবশ্যই দেখে করতে হবে। এরকম করে তোমরা অ্যাক্টিভিটি 14টা কমপ্লিট করবে। অ্যাক্টিভিটি 15তে কি বলছে দেখো, fill in the blanks with the correct form of the verbs given in brackets। তাহলে এখানে কি করতে বলেছে যে অ্যাক্টিভিটি 15 অর্থাৎ অ্যাক্টিভিটি 15 প্রত্যেকটা ব্র্যাকেট শূন্যস্থানের পরে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া আছে, সে ভার্বটার কোন ফর্মটা বসে। ভার্বের আমরা 3টা ফর্ম জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ সেটাকে যদি শর্টে বলি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো এখানে কোন ভার্বটা বসবে, ভার্ব 1 না ভার্ব 2 না ভার্ব 3, সে কোনটা ভার্ব ফর্ম বসবে সেটা উপযুক্ত ভার্ব ফর্মটা নিয়ে তোমাকে বসাতে হবে। তাহলে মৌলি's প্যারেন্টস ran away leaving the little baby, তোমার টেক্সটের মধ্যেই সেই ভার্ব গুলো পেয়ে যাবে। হুম, মানে যেহেতু এটা চলে গেছিল, অতীত হয়ে গেছে, তার জন্য ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেল। শের খান কি করেছিল এবার? কেম টু দ্য কেভ অফ দ্য ওলভস ইন সার্চ অফ মুগলি। দ্য ওলভস, দ্য ওলভস এর পর তাহলে কি হবে? ওয়ান্টেড, ওয়ান আছে তো ওয়ান্টেড হয়ে যাবে টু রেয়ার আপ মৌলি। ভাগিরা অ্যান্ড ভালু সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ওলভস, ফাইনালি আকিলা অ্যাগ্রিড। এই হচ্ছে অ্যাক্টিভিটি 15 এর ভার্ব ফর্ম। এবার অ্যাক্টিভিটি 16 চলে যাও, কি বলেছে? রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্ট, গিভ আ টাইটেল অফ দ্য স্টোরি। তাহলে পয়েন্টগুলো কি দিয়েছে দেখি। এ হেয়ার চ্যালেঞ্জেস এ টর্টোইজ টু এ রেস, তাহলে একটা কচ্ছপ কি করেছিল? একটা খরগোশকে সরি হ্যাঁ, এখানে যে তারপরে রেস স্টার্টেড, হেয়ার টেক রেস্ট অন দ্য ওয়ে, ফল অ্যাসলিপ, এ টর্টয়েজ রিচেস দ্য গোল ফার্স্ট। তাহলে খরগোশ চ্যালেঞ্জ দিয়েছিল কাকে? সেই টর্টয়েজ অর্থাৎ কচ্ছপকে একটা দৌড়ের জন্য। দৌড়টা শুরু হয়েছিল, এবার খরগোশ কি করেছিল? রাস্তায় বিশ্রাম নিতে শুরু করেছিল, বিশ্রাম নিতে নিতে সে ঘুমিয়ে পড়েছিল, এবং যেহেতু ঘুমিয়ে পড়েছিল সেহেতু সে টর্টয়েজটা ধীরে ধীরে যেতে যেতে তার প্রথম লক্ষ্যে পৌঁছে গেছিল। এটা তোমরা গল্পটা অনেকেই পড়েছো, এর আগেও তোমরা শুনেছো গল্পটা, সেই কচ্ছপ এবং খরগোশের যে গল্প। সেটা আমি তোমাদের এখানে সেটা হোম টাস্কের মধ্যে দিচ্ছি না। তোমরা হ্যাঁ এর পরেও যদি তোমরা কেউ করো তাহলে অবশ্যই সেটা অনেক ভালো হবে। এবং যদি মনে করো যে না স্যার আমি লিখবো, তাহলে অবশ্যই লিখবে। লিখতে পারলে অনেক অনেক আমি খুশি হব। তারপরে চলে যাই অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলা আছে? সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর প্যারেন্টস, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। তাহলে কি বলছে যে তুমি তোমার একটা বন্ধুকে চিঠি লিখো তোমার অভিজ্ঞতা, জুয়ের একটা অভিজ্ঞতা জানিয়ে। হুম, তাহলে
সেটা যদি তোমরা এটাও যদি তোমরা লিখতে পারো তো অবশ্যই লিখবে। হুম। কারণ লিখতে লিখতেই তোমরা পুরো যে ব্যাপারটা সেইগুলো কি করে একটা রাইটিং এ লিখতে হয় সেগুলো শিখতে পারবে। তো আর এইখান থেকে তোমাদের অ্যাক্টিভিটি গুলো অর্থাৎ লেসন নাম্বার 7টা কমপ্লিট হলো। আজকে আর আমি সামনের দিকে যাচ্ছি না। তোমরা এইটুকুই ছুটির মধ্যে তোমাদের যে ঈদ উল ফিতরের যে ছুটি সেই ঈদ উল ফিতরের ছুটির মধ্যে মধ্যে তোমরা এই সব কাজগুলো তোমাদের হোম টাস্ক গুলো করে নেবে। তার জন্য আমি একটু বেশি করেই করালাম। বাড়িতে সেই হোম টাস্ক গুলো তোমরা করবে। আর যারা যারা চেষ্টা করবে এই শর্ট স্টোরি এবং লেটার দুটো লেখার, হ্যাঁ না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেব। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত স্থগিত করা হলো। এবং আবার জানিয়ে দিই যে তোমাদের ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। তোমাদের ঈদ উল ফিতর অনেক ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, এটুকু আশা করি। এই আশাটুকু নিয়েই আমি আজকে তোমাদের ক্লাসটা ইতি করলাম। গুড বাই।